আজকের ক্লাসটিতে যেটা পড়বো সেটা হলো যোজনী বা যোজ্যতা শিখনফল। এই পাঠ শেষে আমরা যা শিখব তা হলো যোজ্যতা কি তা ব্যাখ্যা করতে পারবো, সক্রিয় সুপ্ত যোজনী ব্যাখ্যা করতে পারবো, পরিবর্তনশীল যোজ্যতার কারণ ব্যাখ্যা করতে পারবো, পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপের মৌলসমূহের যোজনী ব্যাখ্যা করতে পারবো। প্রথমে যোজনী বা যোজ্যতা কি? যোজনী বা যোজ্যতা হলো অনুগঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলে। যোজনী বা যোজ্যতার সংজ্ঞা: অনুগঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলে। তোমরা কি সংজ্ঞাটা লিখতে পেরেছো? আশা করি লিখতে পেরেছো। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। যোজনী বা যোজ্যতা গণনা। আমরা কিভাবে যোজনী বা যোজ্যতা গণনা করব? হাইড্রোজেন এর যোজনীকে 1 ধরা হয়। যেহেতু তোমরা জানো পর্যায় সারণীর গ্রুপ 1 এর মৌল হাইড্রোজেন, হাইড্রোজেনের 1 নং কক্ষপথে একটি মাত্র ইলেকট্রন রয়েছে। এ কারণে হাইড্রোজেন যখন অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয় তখন একটি ইলেকট্রন শেয়ার করে অথবা একটি ইলেকট্রন গ্রহণ করে। এই কারণে হাইড্রোজেনের যোজনীকে ধরা হয় 1 এবং এর সাপেক্ষেই অন্য একটি মৌলের যোজনী নির্ধারণ করা হয়। কোনো মৌলের একটি পরমাণুর সাথে যতগুলো হাইড্রোজেন পরমাণু যুক্ত হতে পারে সেই সংখ্যাই ওই মৌলের যোজনী বা যোজ্যতা। অর্থাৎ আমাদের বইয়ের যে সংজ্ঞা সেই সংজ্ঞাটি হলো কোনো মৌলের একটি পরমাণুর সাথে যতগুলো হাইড্রোজেন পরমাণু যুক্ত হতে পারে। এই যে যতগুলো হাইড্রোজেন পরমাণু যুক্ত হতে পারে এই যতগুলো সংখ্যাটাকে বলা হচ্ছে যোজনী বা যোজ্যতা। এখন একটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হলে যোজ্যতা হবে ওই মৌলটির 1, দুইটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হলে যোজ্যতা হবে ওই মৌলটির 2। আমরা এখানে উদাহরণ টেনেছি। উদাহরণ হলো HCl। এখানে ক্লোরিনের সাথে এই যে ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হলো 1টি। এখান থেকে আমরা বুঝে নিব যে ক্লোরিন এর যোজ্যতা হলো 1, যেহেতু একটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়। ক্লোরিনের যোজ্যতা হলো 1 কারণ এটি একটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়। একইভাবে H2O বা পানির অণু, এখানে অক্সিজেন পরমাণুটির যোজ্যতা কত? অক্সিজেন পরমাণুটির যোজ্যতা হলো 2। অক্সিজেন পরমাণুর যোজ্যতা কেন 2? কারণ হলো অক্সিজেন পরমাণুটি এখানে দুইটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে। তাহলে যতটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় কোনো একটি মৌল তা হলো তার যোজ্যতা। তোমাদের জন্য ছোট্ট একটা প্রশ্ন। আমি যদি লিখি NH3, এখান থেকে নাইট্রোজেনের যোজ্যতা কত মনে হবে? স্যার 3। ওকে, এখান থেকে বোঝা যায় নাইট্রোজেনের যোজ্যতা 3। H2SO4, এখানে দেখো সালফেট একটি যৌগমূলক, আমরা জানি সবাই সালফেট একটি যৌগমূলক। সালফেট যৌগমূলকটি দুইটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে। তাহলে সালফেট এর যোজ্যতা হলো 2। সালফেটের যোজ্যতা হলো 2। তাহলে যোজ্যতা বা যোজনী হচ্ছে কোনো মৌলের পরমাণুর অন্য একটি মৌলের পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা এবং এটি গণনা করা হয় কতটি হাইড্রোজেনের সাথে সে যুক্ত হতে পারে সেই ক্ষমতা থেকে। এখানে আমরা স্পেশাল একটা লাইনকে দেখব, সেটা হলো প্রথম যে লাইনটি HCl। HCl এর মধ্যে ক্লোরিনের যোজনী 1 বিবেচনা করা হয়েছে। হাইড্রোজেনের যোজনী যেমন 1, ক্লোরিনের যোজনীও তেমনি 1। তাহলে আমরা যেমন হাইড্রোজেনের সাথে তুলনা করে যোজনী বা যোজ্যতা গণনা করতে পারি, একইভাবে ক্লোরিনের সাথেও তুলনা করে যোজনী বা যোজ্যতা গণনা করতে পারবো। যেমন আমরা এখানে একটা উদাহরণ টেনেছি, দেখো কোন মৌলের একটি পরমাণুর সাথে যতগুলো ক্লোরিন পরমাণু যুক্ত হতে পারে সেই সংখ্যাই ওই মৌলের যোজনী বা যোজ্যতা। মানে হাইড্রোজেনের জায়গায় ইচ্ছা করলে ক্লোরিনের সংখ্যাও আমরা গণনা করতে পারবো। যেমন সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম পরমাণুর সাথে যুক্ত ক্লোরিন পরমাণু হচ্ছে 1টি।
সুতরাং সোডিয়ামের যোজনী ধরা হবে 1। অনুরূপভাবে MgCl2 বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এখানে ম্যাগনেসিয়াম পরমাণুর সাথে যুক্ত ক্লোরিন পরমাণুর সংখ্যা হচ্ছে 2টি, Cl2 ক্লোরিন পরমাণু 2টি যুক্ত হয়েছে, সুতরাং ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2। অনুরূপভাবে AlCl3, এখানে অ্যালুমিনিয়াম পরমাণুর সাথে যুক্ত ক্লোরিনের সংখ্যা দেখো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড অণুতে অ্যালুমিনিয়াম পরমাণুর সাথে ক্লোরিন যুক্ত হয়েছে 3টি, সুতরাং অ্যালুমিনিয়ামের যোজ্যতা হবে 3। এরপরে যে উদাহরণটা এনেছি কার্বন টেট্রাক্লোরাইড CCl4, একটি কার্বন পরমাণুর সাথে যুক্ত ক্লোরিন পরমাণুর সংখ্যা কয়টি? 4টি, সুতরাং কার্বন এর যোজনী হবে 4। এরপরে যে যৌগটা এনেছি সেটি হলো PCl5, ফসফরাস পেন্টাক্লোরাইড, এখানে ফসফরাস পরমাণুর সাথে যুক্ত ক্লোরিন পরমাণুর সংখ্যা 5টি, সুতরাং ফসফরাসের যোজনী হলো 5। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যোজনী বা যোজ্যতা যেমন হাইড্রোজেন পরমাণুর সংখ্যা গণনা করে বের করা যায়, তেমনি ভাবে কোনো একটি যৌগের মধ্যে উপস্থিত ক্লোরিন পরমাণুর সংখ্যা দেখেও যোজনী বা যোজ্যতা গণনা করা যায়। কারো এখান পর্যন্ত কোনো প্রশ্ন আছে? কারোই প্রশ্ন নেই? ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাব। কোন মৌলের একটি পরমাণুর সাথে যতগুলো অক্সিজেন পরমাণু যুক্ত হতে পারে সেই সংখ্যাকে 2 দ্বারা গুণ করে ওই মৌলের যোজনী বা যোজ্যতা নির্ধারণ করা যায়। কেন 2 দ্বারা গুণ করে? তোমরা একটু আগে দেখেছো যে পানির সংকেত হলো H2O, পানির সংকেত হলো H2O। যদি আমি H2O লিখি, আমরা জানি এই যৌগের মধ্যে অক্সিজেন যেটি, এটির যোজ্যতা বা যোজনী হচ্ছে 2। অক্সিজেনের যোজনী হচ্ছে কত? 2, কারণ হচ্ছে অক্সিজেন 2টি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তাইলে অক্সিজেনের যোজ্যতা 2। ঠিক আছে, ও এর যোজ্যতা হচ্ছে 2। ও এর যোজ্যতা যদি 2 হয় তাহলে কোন পরমাণুর সাথে যতটি ও যুক্ত হইতে পারে তাকে 2 দ্বারা গুণ করে আমরা যোজনী বা যোজ্যতা নির্ধারণ করতে পারি। যেমন ধরো ক্যালসিয়াম অক্সাইড, এখানে ক্যালসিয়াম পরমাণুর সাথে যুক্ত অক্সিজেনের সংখ্যা হচ্ছে 1টি, তাইলে ক্যালসিয়ামের যোজনী বা যোজ্যতা কত হবে? ক্যালসিয়ামের যোজনী বা যোজ্যতা হবে তোমার অক্সিজেন পরমাণুর সংখ্যা 1, অক্সিজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 1 আর ইনটু 2, অর্থাৎ অক্সিজেন পরমাণুর সংখ্যাকে 2 দ্বারা গুণ করে আমরা যোজনী বা যোজ্যতা বের করব। তাহলে আমরা বুঝলাম ক্যালসিয়ামের যোজনী বা যোজ্যতা হচ্ছে 2। অনুরূপভাবে সালফার ডাইঅক্সাইড, এখানে অক্সিজেন পরমাণুর সংখ্যা 2টি। সালফার ডাইঅক্সাইডে দেখো, এই যে সালফার ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে SO2 আর এখানে 2টি অক্সিজেন পরমাণু রয়েছে, সুতরাং অক্সিজেন পরমাণুর সংখ্যাকে, অক্সিজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 2, এই সংখ্যাটিকে 2 দ্বারা গুণ করব। অক্সিজেন পরমাণুর সংখ্যাকে 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে আমাদের কত হবে? অক্সিজেন পরমাণুর সংখ্যা 2, তাকে 2 দিয়ে গুণ করলাম, কত হলো? 4। তাহলে সালফার ডাইঅক্সাইডে সালফারের যোজনী হবে 4। এখানে আমরা আরেকটা যৌগ এনেছি সালফার ট্রাইঅক্সাইড SO3, প্রথমে অক্সিজেন পরমাণুর সংখ্যা 3টি, অক্সিজেন পরমাণু রয়েছে 3, এটিকে গুণ করেছি 2 দ্বারা, বেরিয়েছে 6। সুতরাং আমরা যেটা বুঝলাম সেটা হলো কোন মৌল যখন অক্সিজেনের সাথে যুক্ত হবে তখন ওই মৌলটির যোজনী বা যোজ্যতা নির্ধারণ করা হয় যতটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে সেই অক্সিজেন পরমাণুর সংখ্যা ইনটু 2। কারো বুঝতে প্রবলেম আছে এইখান পর্যন্ত? সবাই বুঝেছো? ছোট্ট একটা প্রশ্ন করি,
একটা যৌগ। কি হবে এটা বলো তো? নাম হলো, কেউ কি নাম বলতে পারবে এটার? এটার নাম হলো অ্যালুমিনিয়াম অক্সাইড। তোমরা আমাকে বলবে অ্যালুমিনিয়াম অক্সাইডে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? আমার প্রশ্ন হলো অ্যালুমিনিয়াম অক্সাইডে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? 6। স্যার 6 6। অন্য কেউ? স্যার 3 3। তাহলে দুইটা উত্তর পেলাম। রাইট অ্যান্সার হবে 3। কারণ কোন মৌলের একটি পরমাণু লিখেছে, কোন মৌলের একটি পরমাণুর সাথে যতগুলো অক্সিজেন যুক্ত হইতে পারে। এখানে দুইটি অ্যালুমিনিয়াম পরমাণুর হিসাবে যোজ্যতা তোমরা 6 পেয়েছো। অক্সিজেন পরমাণু হচ্ছে 3টি, একে 2 দ্বারা গুণ করেছো, গুণ করে কি পেয়েছো? 3 2 গুণে 6 পেয়েছো। এই 6 যোজ্যতা কার? 6 যোজ্যতা হচ্ছে দুইটি অ্যালুমিনিয়াম পরমাণুর। তাহলে একটি অ্যালুমিনিয়াম পরমাণুর যোজ্যতা হলো 3। তাহলে আমরা যখন অ্যালুমিনিয়ামের যোজ্যতা বলবো তখন যোজ্যতা 3 বলতে হবে। বা যোজ্যতা, আমরা যোজনী বা যোজ্যতা শিখে ফেলেছি অলরেডি, কিন্তু তারপরও আমি আরো একবার যোজনী বা যোজ্যতা শব্দটি এনেছি। এটা আমি আমার নিজের মতো করে উপস্থাপন করেছি। আমাদের বইয়ের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনের বাইরে। কোন মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, ব্র্যাকেটে আমরা লিখেছি ধাতুর ক্ষেত্রে। একটু লিখে নিবে তোমরা, সংজ্ঞাটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং তোমাদের বইতে পাবে না এটা। কোন একটি মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা ধাতুর ক্ষেত্রে, অথবা কোন মৌলের সর্বশেষ কক্ষপথে বিজোড় ইলেকট্রন সংখ্যা, এটি অধাতুর ক্ষেত্রে। এটি হলো অধাতুর ক্ষেত্রে। কে যোজনী বা যোজ্যতা বলে। তাহলে ধাতুর ক্ষেত্রে, ধাতু পরমাণুর ক্ষেত্রে সর্বোচ্চ শক্তি স্তর যেটি, অর্থাৎ সর্বশেষ যে কক্ষপথ রয়েছে সেখানে যতটি ইলেকট্রন থাকবে তার সংখ্যা হলো যোজনী বা যোজ্যতা। এবং অধাতুর ক্ষেত্রে আমরা বিজোড় ইলেকট্রন সংখ্যা গণনা করব, যতটি বিজোড় ইলেকট্রন পাবো তা হচ্ছে অধাতুটির যোজনী বা যোজ্যতা। তাহলে এই যে সংজ্ঞাটি আমরা লিখলাম, এটার ব্যাখ্যা দিব। তোমাদের কোনো প্রশ্ন? স্যার বিজোড় ইলেকট্রন সংখ্যা স্যার কি? বিজোড় ইলেকট্রন সংখ্যা মানে যে ইলেকট্রন গুলো বিজোড় থাকবে। আমি তো বললাম আমি এখনই ব্যাখ্যা দিচ্ছি। ওকে, যেমন ধাতু পরমাণু ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথ হলো 3 নং কক্ষপথ। এখানে দেখো 3 নং কক্ষপথে ইলেকট্রন আছে কয়টি? 3 নং কক্ষপথে ইলেকট্রন আছে 2টি। এজন্য ম্যাগনেসিয়ামের যোজনী হচ্ছে 2। তাহলে আমরা বুঝলাম ধাতু পরমাণুর ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকবে তা তার যোজনী বা যোজ্যতা। এবার আসি অধাতু পরমাণুর ক্ষেত্রে শব্দটা কিভাবে ব্যাখ্যা করব। এখানে অধাতু পরমাণু হলো নাইট্রোজেন। আমি ব্যাখ্যা দিব, তারপরে তোমরা প্রশ্ন করবে যদি প্রশ্ন থাকে। নাইট্রোজেন এখানে অধাতু পরমাণু। নাইট্রোজেনের পরমাণুর যোজনী বা যোজ্যতা স্তর বা বাইরের কক্ষপথ বললে আমরা এখানে 2s থেকে শুরু করে 2pz পর্যন্ত বুঝি। তোমাদের প্রশ্ন হতে পারে, যেই প্রশ্নটা হতে পারে আমি উত্তর দিয়ে দিচ্ছি, সেটি হলো স্যার আমরা পি লেখা শিখেছি 2p, কিন্তু আপনি এখানে 2px 2py 2pz লিখেছেন, তাই তো? মূলত s p d f এগুলোকে বলা হয় উপস্তর। আর পি উপস্তরটাকে 3 ভাগে ভাগ করা যায়। পি উপস্তরকে ভাগ করা যায় 3 ভাগে। এই 3টি ভাগের নাম হচ্ছে, একটির নাম হচ্ছে px, একটির নাম হলো py এবং একটির নাম হলো pz। একটু মনোযোগী হবে, তাহলে আমরা বুঝলাম যে পি উপস্তরটাকে 3 ভাগে বিভক্ত করা যায় px py pz।
তাহলে 2 নং কক্ষপথের পি উপস্তরকে আমরা 3 ভাগে ভেঙে লিখব 2px 2py 2pz। অনুরূপভাবে 3 নং কক্ষপথের পি উপস্তরকে ভেঙে লিখব 3px 3py 3pz। 4 নং কক্ষপথের পি উপস্তরকেও একইভাবে 4px 4py 4pz লিখব। তাহলে পি উপস্তরকে 3 ভাগে ভাঙবো, এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি আমরা ধরো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস লিখতে বললে আমি যোজন স্তরের ইলেকট্রন বিন্যাস তোমরা যেটা লিখতা সেটা হচ্ছে 1s2 এর পরে লিখতা 2s2, আর 2p তে কি করতা, 3টা ইলেকট্রন দিতা। 2p তে 3টি ইলেকট্রন দিতে। তো এখানে আমি এই 2s2 ঠিক মতোই লিখেছি, তোমরা নরমালি যেভাবে লিখতে ওভাবেই লিখেছি। আর 2p অরবিটালটাকে আমরা ভেঙে লিখেছি। 2p অরবিটালটাকে 3 ভাগে বিভক্ত করেছি, একটা হলো 2px, একটা হলো 2py এবং একটা হলো 2pz। ঠিক আছে, তাহলে পি উপস্তরটাকে ভেঙে লিখলাম। নরমালি px এর মধ্যে 2টা ইলেকট্রন ধরে, py এর মধ্যে 2টি ইলেকট্রন ধরে এবং pz এর মধ্যেও 2টি ইলেকট্রন ধরে। এই জন্য আমরা সাধারণত বলি 2p তে মোট 6টি ইলেকট্রন ধরে। ঠিক আছে, এই যখন p তে একটি ইলেকট্রন থাকবে, যেমন px এ যদি একটি ইলেকট্রন থাকে তাহলে সেটিকে বিজোড় বলি, যদি 2টি ইলেকট্রন থাকে তাহলে সেটিকে জোড় বলি। অনুরূপভাবে py তে যদি একটি ইলেকট্রন থাকে এটা বিজোড়, আর py তে যদি 2টি ইলেকট্রন থাকে সেটি জোড়। pz এ যদি একটি ইলেকট্রন থাকে সেটি বিজোড়, pz এ যদি 2টি ইলেকট্রন থাকে সেটি জোড়। অনুরূপভাবে s উপস্তরেও যদি একটি ইলেকট্রন থাকে, s উপস্তরকে ভাগ করা যায় না, s উপস্তরে একটি অরবিটাল আছে সেটিকে s লেখা হয়, আর s এর মধ্যে যদি একটি ইলেকট্রন থাকে সেটাকে বিজোড় ইলেকট্রন বলা হয়, আর s এর মধ্যে যদি 2টি ইলেকট্রন থাকে তাহলে সেটাকে জোড় ইলেকট্রন বলা হয়। এখন p উপস্তরে 3টি ইলেকট্রন, এটাকে যখন আমরা ভেঙে লিখব, ভেঙে লিখার একটি নিয়ম হচ্ছে অনেকটা আমাদের ক্লাসে টিফিন বিতরণের নিয়মের মতো। প্রত্যেকে যদি একটি করে ইলেকট্রন পায় তারপরে হচ্ছে তুমি জোড় দিতে পারবা। অর্থাৎ প্রথমে যদি একটি ইলেকট্রন হয় সেটি তুমি px এ দিবে, যদি 2টি ইলেকট্রন হয় একটি px কে দিবা, একটা py কে দিবা। যদি 3টি ইলেকট্রন হয় একটি px এ যাবে, একটি py তে যাবে, একটি pz এ যাবে। যদি 4টি ইলেকট্রন হয় তাহলে কি করবে, তাহলে প্রথমে 3টাকে 3টা দিবা, তারপরে আরো একটা থেকে যায় সেটা 2px কে দিবা। তার মানে 4টি p উপস্তরে 4টি ইলেকট্রন থাকলে 2px পাবে 2টি, 2py পাবে একটি এবং 2pz পাবে একটি। আমার মনে হয় তোমরা এইখান পর্যন্ত মোটামুটি বুঝেছো এবং এটা নিয়ে আমরা পরবর্তী একটা স্লাইডে আরো বিস্তারিত আলোচনা করব। তাহলে এখানে বিজোড় ইলেকট্রন হচ্ছে কয়টি, 3টি। একটা হলো px এর মধ্যে একটা ইলেকট্রন, py তে একটা ইলেকট্রন, pz এর মধ্যে একটা ইলেকট্রন। আর এ কারণে নাইট্রোজেনের যোজনী হচ্ছে এখানে 3। এই ইলেকট্রন বিন্যাস থেকে বোঝা যাচ্ছে যে নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। তোমাদের কারো এখান পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? কারোই প্রশ্ন নেই? ওকে, তাহলে আমি পরের স্লাইডে যাব। পরিবর্তনশীল যোজনী বা যোজ্যতা। কিছু কিছু মৌলের একাধিক যোজনী বা যোজ্যতা থাকে। কোন মৌলের একাধিক যোজনী থাকলে সেই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বা যোজ্যতা বলে। তোমরা সংজ্ঞাটা লিখে নিবে, তোমরা 15 সেকেন্ডের মধ্যেই লিখে ফেলবে, অত্যন্ত দ্রুত। আশা করি সংজ্ঞাটা লেখা হয়েছে, আমরা পরের ব্যাখ্যাটা দিব। দেখো, কিছু কিছু মৌলের একাধিক যোজনী বা যোজ্যতা থাকে, আর এই ধরনের যোজনীকে বলা হয় পরিবর্তনশীল যোজনী বা যোজ্যতা। যেমন আমরা উদাহরণ দিয়েছি FeCl2, আয়রন পরমাণুর সাথে এখানে 2টি ক্লোরিন যুক্ত হয়েছে। এই যৌগটির নাম হলো ফেরাস ক্লোরাইড। এই যৌগটির নাম হলো ফেরাস ক্লোরাইড। ফেরাস ক্লোরাইডে আয়রনের যোজনী হচ্ছে 2। FeCl3, এই যৌগটির নাম হলো ফেরিক্লোরাইডে। এখানে আয়রন পরমাণু 3টি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, সুতরাং এখানে আয়রনের যোজনী হচ্ছে 3। এখান থেকে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে আয়রন মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করেছে।
আর এই যে একাধিক যোজনী প্রদর্শন করার এই ঘটনাটাকে বলা হয় পরিবর্তনশীল যোজনী বা যোজ্যতা। এখান পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন? না, তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি। অবস্থান্তর মৌল স্যার জি স্যার বলেন। স্যার হুম স্যার আমরা বুঝবো কিভাবে কোন মৌলের পরিবর্তনশীল যোজনী কি কি? ওকে, পরিবর্তনশীল যোজনী দেখাবে কি দেখাবে না সেই সম্পর্কে আমরা এই স্লাইডটিতে উপস্থাপন করেছি। দেখো, অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। কি লিখেছি আমি? অবস্থান্তর মৌলসমূহ পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। যারা অবস্থান্তর মৌল তারা পরিবর্তনশীল যোজনী বা যোজ্যতা প্রদর্শন করবে। তো অবস্থান্তর মৌল কারা তোমরা এটা জানো। অবস্থান্তর মৌলের সংজ্ঞা আমরা চতুর্থ অধ্যায় দিয়ে এসেছি। যে সকল মৌলের সুস্থিত আয়নের ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। এবং এই টপিকটি নিয়ে পর্যায় সারণী অর্থাৎ আমাদের বইয়ের অধ্যায় 4-এ আরো বিস্তারিত আলোচনা আছে, অবস্থান্তর মৌলের সংজ্ঞা আছে। তাহলে ডি ব্লক মৌল যখন তাদের আংশিক পূর্ণ ডি অরবিটাল থাকবে আয়নের মধ্যে, অর্থাৎ ডি উপস্তরে 1 থেকে 9টি ইলেকট্রন থাকলে অবস্থান্তর মৌল বলা হবে। এখানে আমরা উদাহরণ হিসাবে আয়রনকে এনেছি। আয়রন একটি অবস্থান্তর মৌল এবং আয়রনের যোজনী 2 হয় এবং আয়রনের যোজনী হয় 3। তাহলে আমরা বুঝলাম যেটি এখান থেকে সেটি হলো একটি মৌল, সেটি যদি অবস্থান্তর মৌল হয় তাহলে তার একাধিক যোজনী থাকবে। এটা হলো 1 নং শর্ত একাধিক যোজনী প্রদর্শনের। এবং একাধিক যোজনী প্রদর্শনের দ্বিতীয় যে শর্তটি আমরা লিখেছি, কিছু কিছু অধাতু যাদের যোজ্যতা স্তরে ফাঁকা অরবিটাল আছে তারাও পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। যোজ্যতা স্তরে ফাঁকা অরবিটাল আছে এই শব্দটি আমরা এখন বিশ্লেষণ করব। যোজ্যতা স্তরে ফাঁকা অরবিটাল থাকতে হবে, মানে খালি অরবিটাল থাকবে যেটার মধ্যে কোনোই ইলেকট্রন থাকবে না, তখন বিজোড় ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাবে। এবং এই কথাটি আমরা আমাদের এই স্লাইডটিতে এবং পরবর্তী আরো 2টি স্লাইডে বিশ্লেষণ করব। ওকে, তাহলে আমরা দেখি। যেমন এখানে আমরা সালফার এনেছি, তোমরা এখানে জাস্ট দেখে নিবে সালফার এই মৌলটির যোজনী বা যোজ্যতা হচ্ছে 2। যেমন এখানে আমরা একটা যৌগ দেখিয়েছি H2S, সালফার 2টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়েছে, যে কারণে সালফারের যোজনী হচ্ছে এখানে 2। এখানে সালফার স্টার লিখেছি। সালফার স্টারকে বলা হয় উত্তেজিত অবস্থা। সালফারের উত্তেজিত অবস্থা, উত্তেজিত অবস্থা মানে হচ্ছে বোর পরমাণু মডেল থেকে আমরা যেটি জানি সেটি হলো একটি ইলেকট্রন যদি শক্তি শোষণ করে তখন ইলেকট্রনটি এক উপস্তর থেকে অন্য উপস্তরে যায় বা এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যায়, তখন যেটি বলা হয় সেটি হলো পরমাণুটির উত্তেজিত অবস্থা। এটি আমরা পরবর্তী স্লাইডে আবারও ব্যাখ্যা করব। এস স্টারের মধ্যে দেখো এখানে সালফারের বিজোড় ইলেকট্রন হচ্ছে 1 2 3 4টি, এজন্য সালফারের যোজনী হচ্ছে এখানে 4। এবং এস ডাবল স্টার দিয়েছি, এটিও উত্তেজিত অবস্থা এবং এই উত্তেজিত অবস্থায় সালফারের বাইরের শেলে বিজোড় ইলেকট্রন 1 2 3 4 5 6টি। আর এই কারণে সালফারের যোজনী বা যোজ্যতা এখানে 6, যেমন সালফার ট্রাইঅক্সাইড একটি যৌগ এখানে দেখানো হয়েছে। তো এটি বিশ্লেষণ করার জন্য, জাস্ট এই কথাটুকু বিশ্লেষণ করার জন্য আমাদের এই যে লাস্ট প্যারায় যে কথাটুকু আমরা এনেছি, এই কথাটা বিশ্লেষণ করার জন্য আমরা এখন পরের স্লাইডটাতে যাব যেখানে এই কথাগুলোর বিশ্লেষণ আছে। এখানে তোমরা সালফার দেখতে পাচ্ছ, সালফারের বাইরের কক্ষপথে বিজোড় ইলেকট্রন। তুমি দেখো বাইরের কক্ষপথ মানে এইটুকু পুরোটুকু। সবাই কি বুঝতে পারতেছো? 3 আছে 2টা ইলেকট্রন, তাহলে এটা জোড়। 3px 2টা ইলেকট্রন, এটাও জোড়। 3py এখানে একটি ইলেকট্রন, এটা বিজোড় ইলেকট্রন। 3pz এখানেও একটি ইলেকট্রন, সুতরাং এটা বিজোড় ইলেকট্রন। সুতরাং সালফারের এই যে ইলেকট্রন বিন্যাসটি দেখলাম আমরা, সেটি হলো 2টি ইলেকট্রন বিজোড় আর 2 জোড়া ইলেকট্রন রয়েছে। এখন এই বিজোড় ইলেকট্রন সংখ্যা হবে যোজনী বা যোজ্যতা, সেই হিসাবে সালফারের যোজ্যতা এখানে 2। সালফার স্টার লিখেছি। দেখো স্টার লিখেছি ঠিক আছে, কিন্তু আমরা এখনো ইলেকট্রন বিন্যাস নতুন করে দিই নাই, আগের ইলেকট্রন বিন্যাসটাই লিখেছি।
আগের ইলেকট্রন বিন্যাসের সাথে এখানে পার্থক্য হচ্ছে আমি এখানে একটা অতিরিক্ত উপস্তরের একটি অরবিটাল আমরা এখানে লিখেছি 3dxy। তোমরা জানো 3d অরবিটাল যেটা 3d উপস্তর যেটা 3d উপস্তরটিতে মোট 5টি অরবিটাল আছে। 5টি অরবিটালের নাম বলে দিচ্ছি আমি। একটা হলো dxy, একটা হলো dyz, ঠিক আছে, আরেকটা হলো dzx বা xz, এরপরে হচ্ছে তোমার dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটি উপস্তরকে বলা হয়, আর একটি অরবিটালকে বলা হয় 3d z স্কোয়ার। এই হলো অরবিটাল গুলো। তো ডি অরবিটাল গুলোর মধ্যে এখানে একটা ডি অরবিটাল লিখেছি 3dxy, এবং দেখো এই যে এইখানে px এর দুইটি ইলেকট্রন আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আগের ইলেকট্রন বিন্যাসটি লিখেছি জাস্ট। তো px এর এই ইলেকট্রনটা কোথায় যাবে? এই dxy তে যাবে। তাহলে এখন দেখো p উপস্তরের ইলেকট্রনটা px এর একটি ইলেকট্রন dxy তে গেল। এই অবস্থায় সালফারের বিজোড় ইলেকট্রন দাঁড়াচ্ছে একটি, দুইটি, তিনটি, চারটি। সালফারের বিজোড় ইলেকট্রন 4টি। এজন্য এইখানে সালফারের যোজ্যতা বা যোজনী হবে 4। অনুরূপভাবে আমরা এস স্টার যেখানে লিখেছি, এখানে স্টারের মধ্যে দেখো আরো একটা ডি উপস্তর এনেছি, কারণ 3s এর মধ্যে দুইটা ইলেকট্রন আছে। এই 3s এর দুইটি ইলেকট্রনের একটি এখান থেকে সোজা dyz এ যাবে। এই অবস্থায় সালফারের বিজোড় ইলেকট্রন সংখ্যা দাঁড়াবে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি। অর্থাৎ সালফারের যোজনী বা যোজ্যতা হবে 6। ফসফরাসের বাইরের শেলে মোট 5টি ইলেকট্রন রয়েছে, যে এখান থেকে এইখান পর্যন্ত। 3s এ আছে দুইটি, 3px এ আছে একটি, 3py তে একটি, 3pz এ একটি। তাহলে এই 5টির মধ্যে 3টি বিজোড়, এজন্য এখানে ফসফরাসের যোজনী হচ্ছে 3। যেমন PCl3 একটা যৌগ, এটা ফসফরাস তৈরি করে। এখন এখান থেকে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 3s এ দুইটা ইলেকট্রন আছে, এক জোড়া ইলেকট্রন। এটা যোজনী স্তর, এটা কিন্তু বন্ধন গঠন করেনি। তো ফসফরাসের এই ইলেকট্রনটি ইচ্ছা করলে এই 3dxy তে উন্নীত হইতে পারে। যদি ফসফরাসের ইলেকট্রনটি 3dxy তে যায় একটি, তাহলে ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় এটা। আবার দেখাচ্ছি, নরমালি 3s এ দুইটি ইলেকট্রন রয়েছে, আর 3px এ একটি, 3py তে একটি, 3pz এ একটি। যদি 3dxy অরবিটালে একটি ইলেকট্রন গমন করে, তাহলে ফসফরাসের বিজোড় ইলেকট্রন সংখ্যা দাঁড়াবে 1 2 3 4 5, 5টি। আর এ কারণে এইখানে ফসফরাসের যোজনী বা যোজ্যতা হবে 5। যেমন একটি যৌগ লিখি PCl5। তাহলে ফসফরাস একাধিক যোজনী প্রদর্শন করে কেন, এই বিষয়টা আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। ওকে, এখন আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখব। তোমরা দেখো নাইট্রোজেনের বিজোড় ইলেকট্রন হচ্ছে 3টি। সুতরাং নাইট্রোজেনের যোজনী হচ্ছে কত? 3। নাইট্রোজেন যে যৌগটি গঠন করে এটি হলো NCl3। প্রশ্ন হলো NCl5 কি গঠিত হবে? কেউ আমাকে বলতে পারবা NCl5 এই 2s এর ইলেকট্রন গুলো কি উত্তেজিত হইতে পারবে কিনা? Yes, sir. উত্তেজিত হয়ে কোথায় যাবে? উত্তেজিত হয়ে কোথায় যাবে? স্যার পারবে না স্যার। উত্তেজিত হয়ে যদি যায় তাহলে 2d তে যেতে হবে। স্যার 2D তো স্যার নেই। ওকে, তাহলে আমরা বুঝলাম অরবিটাল নেই, কিন্তু জোড়া ইলেকট্রন আছে। মানে ইলেকট্রন ঠিকই এক জোড়া আছে, বাট কোনো ফাঁকা অরবিটাল নেই। তাহলে সেখানে উত্তেজিত হওয়ারও প্রশ্ন আসে না। তাহলে উত্তেজিত হইতে পারবে শুধুমাত্র যদি কোনো একটি উপস্তরে এক জোড়া ইলেকট্রন থাকে, বা দুই জোড়া, একাধিকভাবে জোড়ায় জোড়ায় ইলেকট্রন আছে, আবার ফাঁকা উপস্তরও আছে। তখন দেখা যাবে যে ওই যে ইলেকট্রন গুলো জোড়ায় আছে সেগুলো ফাঁকা অরবিটালে যেতে পারছে, সেটাকে আমরা উত্তেজিত বলবো। তো এই কারণে নাইট্রোজেনের উত্তেজিত হওয়া সম্ভব না। অর্থাৎ নাইট্রোজেনের সমযোজ্যতা যেটা, নাইট্রোজেন মাত্র 3টি সমযোজী বন্ধন গঠন করতে পারে, 3-এর অধিক সমযোজী বন্ধন গঠন করা নাইট্রোজেনের পক্ষে সম্ভব নয়। আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সক্রিয় সুপ্ত যোজনী। কোন যৌগে একটি মৌল যে যোজনী প্রদর্শন করে তাকে ওই যৌগে ওই মৌলটির সক্রিয় যোজনী বা যোজ্যতা বলে। যেমন FeCl3,
FeCl3 একটা যৌগ দেখো, এখানে আয়রনের যোজনী 3, অথচ FeCl2 এখানে আয়রনের যোজনী ছিল 2। এই যোজনীটাকে আমরা সক্রিয় যোজনী বলি, মানে যেটা প্রদর্শন করেছে। এখন কোন মৌলের সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যকে বলা হয় মৌলটির সুপ্ত যোজনী বা যোজ্যতা। তোমরা দেখো FeCl2 এখানে যোজনী হচ্ছে 2, এটাকে সক্রিয় যোজনী বলি। আয়রন কিন্তু 3 পর্যন্ত যোজনী প্রদর্শন করতে পারে, তাহলে সুপ্ত যোজনী কত? সুপ্ত যোজনী হচ্ছে আয়রন যোজনী প্রদর্শন করতে পারে কত পর্যন্ত? 3 পর্যন্ত, আর প্রদর্শন করেছে কত? 2। তাহলে সুপ্ত যোজনী কত? সুপ্ত যোজনী হচ্ছে 1। যেমন তোমাদেরকে অন্য একটা উদাহরণ দিই, আমি একটা যৌগ লিখলাম, যৌগটার সংকেত হলো H2S। H2S, তোমরা জানো এখানে সালফারের যোজনী বা যোজ্যতা হলো 2। 2 তাহলে সুপ্ত কত? মানে যেইটুকু সে প্রদর্শন করে নাই। সালফার সর্বোচ্চ দেখায় কত? 6। 6 আর 6 থেকে যদি সক্রিয় কত? 2, এটা বিয়োগ করি, তাহলে এই সুপ্ত যোজনী বা যোজ্যতা বেরিয়ে যাবে। তাহলে সুপ্ত যোজনী হলো 4। আমার মনে হয় সবাই ক্লিয়ার। ওকে, তারপরের কথা হলো পর্যায় সারণীর গ্রুপ 1-এ যারা রয়েছে, পর্যায় সারণী থেকে ব্যাখ্যা। পর্যায় সারণীর গ্রুপ 1-এ রয়েছে দেখো হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। সবার যোজনী হচ্ছে 1। সবার যোজনী হচ্ছে 1। গ্রুপ 2-এ যারা রয়েছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, সবার যোজনী 2। গ্রুপ 17-তে যারা রয়েছে তাদের যোজনী সাধারণত 1, কিছু ব্যতিক্রম থাকতে পারে। গ্রুপ 16-এর মৌলগুলোর মধ্যে অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তবে সালফারের যোজনী 2, 4, 6 হয়। নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, আর ফসফরাসের যোজনী তোমরা দেখেছো 3 এবং 5 উভয়ই হয়। কার্বনের যোজনী এটি 2 এবং 4 হয়। কার্বনের যোজনী হচ্ছে 2 এবং 4 হবে। তবে সিলিকন সহকারে অন্য মৌলগুলো সাধারণত 4 যোজনী বেশি প্রদর্শন করে, তবে 2 যোজনীও প্রদর্শন করে। যেমন পিবি, এটির যোজনী 2 এবং এটির যোজনী 4 হয়। পিবি এর সাথে ক্লোরিনের যৌগ হলো PbCl2, PbCl4। গ্রুপ 13-এ যারা রয়েছে তাদের বাইরের শেলে 3টি ইলেকট্রন রয়েছে, এজন্য এদের সবার যোজনী 3। সবার যোজনী 3। আর ট্রানজিশন মেটাল যারা, অবস্থান্তর মৌল হচ্ছে ইয়েলো কালারের এই মৌলগুলো, এরা একাধিক যোজনী প্রদর্শন করে। ট্রানজিশন মেটাল গুলো একাধিক যোজনী প্রদর্শন করে। ওকে, এই হচ্ছে পর্যায় সারণী ভিত্তিক যোজনীর ব্যাখ্যা। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা আজকে কি শিখতে পারলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর আমি দিতে চেষ্টা করব। কারো স্যার এই প্রশ্ন যে আছে? স্যার স্যার ওই যে স্যার উত্তেজিত গুলোতে স্যার এরকম স্যার ফসফরাসে 1s2 2s2 2p6 3s2 3px1 3py1 3pz1, তাহলে স্যার এখানে স্যার 3s2 থেকে স্যার নতুন শক্তি স্তরে কেন যায়? 3px 3py নতুন 3pz শক্তি স্তর বলা যাবে না স্যার, আপনি যদি একটু নতুন অরবিটাল। নতুন উপস্তর অরবিটালে, ঠিক আছে, মানে একই কক্ষপথের উপস্তর চেঞ্জ করেছে, ঠিক আছে, এটিকে উত্তেজিত অবস্থা বলা হয়। এখন আমরা আসি এই উত্তেজিত অবস্থা স্বাভাবিক অবস্থার মধ্যে পার্থক্য কি, আর উত্তেজিত কখন বলা হবে, ঠিক আছে। তো স্বাভাবিক অবস্থায় মৌলের একটি ইলেকট্রন বিন্যাস থাকে, এটাকে গ্রাউন্ড স্টেট বলা হয়। মৌল এই অবস্থায় সুস্থিত, মানে মৌল এই অবস্থায় থাকতে চাওয়ার একটা প্রবণতা আছে, স্বাভাবিক অবস্থা। তো স্বাভাবিক অবস্থায় যে ইলেকট্রন বিন্যাসটা করি আমরা এটাকে বলি পরমাণুর ইলেকট্রন বিন্যাসের আউফ বাউ নীতি। এটা আমরা এই অধ্যায় 4-এ পড়ে এসেছি, ইলেকট্রন বিন্যাসের নীতিগুলো, যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির উপস্তরে প্রবেশ করে, যেটা n+l এর নিয়ম মানে, ঠিক আছে। এটা স্বাভাবিক অবস্থার ইলেকট্রন বিন্যাস। এখন কথা হলো একটি পরমাণু উত্তেজিত হবে কেন। রাসায়নিক বিক্রিয়ার সময় আমরা জানি যে একটি মৌল আরেকটি মৌলের সাথে যখন বন্ধন গঠনে অংশগ্রহণ করে তখন একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। একটি রাসায়নিক বিক্রিয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্পর্শ। একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণুর সাথে সংঘর্ষ হবে, ধাক্কা লাগবে। আর যখনই ধাক্কা লাগে তখন এই ধাক্কা থেকে, পারস্পরিক সংঘর্ষ থেকে একটা এনার্জি বা শক্তি গেইন করে। পারস্পরিক সংঘর্ষ থেকে যেই শক্তিটা অর্জন করে সেই শক্তিটাকে বলা হচ্ছে তোমার এই উত্তেজিত হওয়ার জন্য প্রয়োজনীয় শক্তি। তাহলে পরমাণু
যখন শক্তি শোষণ করে তখন উত্তেজিত হইতে পারে। পারস্পরিক সংঘর্ষ থেকে এই শক্তিটা অর্জিত হয়। ঠিক আছে? স্যার প্রশ্নটা স্যার হলো স্যার পিএক্স থেকে স্যার মানে স্যার পিএক্স পিওয়াই পিজেড থেকে স্যার কেন যায় না স্যার 3s ওকে, থেকে স্যার কেন পিএক্স এর মধ্যে একটি ইলেকট্রন আছে, তাহলে পিএক্স থেকে কি যাবে? কোন ইলেকট্রনটা যাবে? কোন ইলেকট্রনটা একটি- যাবে? যে ইলেকট্রন একা একা আছে তার বিজোড় হওয়ার তো আর দরকার নেই, আছে? নো স্যার যেটা জোড়ায় আছে সেটা বিজোড় হবে, যেটা জোড় অবস্থায় আছে সেটা বিজোড় হবে। বিজোড়টা তো বিজোড় আছেই, মানে বিজোড়টা বিজোড় অবস্থায় তো এমনিতেই বন্ধন গঠন করতে পারে, সুতরাং জোড়গুলো বিজোড় হওয়ার চেষ্টা করবে। অনুধাবনমূলক প্রশ্ন। অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা ও যোজ্যতা ভিন্ন, ব্যাখ্যা করো। নাইট্রোজেনের যোজ্যতা শুধুমাত্র 3 হলেও ফসফরাসের যোজ্যতা 3 ও 5, ব্যাখ্যা করো। সালফারের যোজনী 2, 4 ও 6 হয় কেন, ব্যাখ্যা করো। সালফার ডাই অক্সাইডে সালফারের সুপ্ত যোজনী কত, ব্যাখ্যা করো। নিচের কোন মৌলটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে? আয়রন। ওকে, আয়রন। পরের প্রশ্ন, কোন যৌগটিতে সালফারের সুপ্ত যোজনী 4? সুপ্ত যোজনী। সালফারের সুপ্ত যোজনী 4। স্যার SO3 সালফার ট্রাই অক্সাইডের সুপ্ত যোজনী আছে? স্যার ক নাম্বার? নো স্যার স্যার S2S H2S। অলরাইট। খ নাম্বারের সক্রিয় যোজনী 4। খ নাম্বারের সক্রিয় যোজনী 4 আর ক নাম্বারের সুপ্ত যোজনী 4। আর SO3 তে সক্রিয় যোজনী 6, সুপ্ত যোজনী 0। H2SO4 এ সক্রিয় যোজনী 6, সুপ্ত যোজনী 0। 3 নাম্বার প্রশ্ন, ক্ষার ধাতু সমূহের যোজ্যতা কত? হার্ড ধাতু ক্ষার ধাতু মানে পর্যায় সারণীর গ্রুপ 1 এর মৌল, যাদের বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন আছে, যোজ্যতা হলো 1। স্যার 1। পরের প্রশ্ন, PbCl4 লেডের যোজ্যতা কত? স্যার 4 4, যেহেতু 4টি ক্লোরিন পরমাণু আছে। 5 নাম্বার প্রশ্ন, Fe2O3 আয়রনের যোজ্যতা কত? স্যার 3 আয়রনের যোজ্যতা 3, দুইটির জন্য 3x2, একটির জন্য 3। ওকে, আমাদের আজকের ক্লাসটি এইখান পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম।